হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা ক্লাস 7 এ পড়ো। তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের একটি সম্পূর্ণ সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি ইতিহাস বিষয়ের উপরে। এর আগের ভিডিওতে তোমাদের এমসিকিউ দিয়েছিলাম, যেখানে সেট 1 এ এই সমস্ত এমসিকিউগুলো ছিল। আজকে তোমাদের সেট 2 দেবো, যেখানে তোমাদের 2 মার্কসের ও 3 মার্কসের ও 5 মার্কসের প্রশ্ন থাকবে। ঠিক আছে? তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যারা আগের ভিডিও দেখোনি, তোমরা অবশ্যই দেখবে। ওখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। দেখে নাও তোমাদের প্রথম প্রশ্ন কী আছে। পাট্টা ও কবলিয়ত কী? মুঘল যুগে ভূমি রাজস্ব আদায়ের জন্য একটি বিশেষ ব্যবস্থা চালু ছিল। জমির পরিমাণ, ফসলের ধরন এবং কত কর দিতে হবে তা লিখিতভাবে চাষিদের জানানো হতো। এই লিখিত দলিলকে পাট্টা বলা হয়। আর অন্যদিকে চাষিরা সেই শর্ত মেনে নির্দিষ্ট পরিমাণ কর দেওয়ার যে প্রতিশ্রুতি দিত, সেই লিখিত স্বীকারোক্তিকে পত্রকে কবুলিয়ত বলা হতো। দাগ ও হুলিয়া বলতে কী বোঝো? মুঘল সম্রাট আকবর সেনাবাহিনীকে শৃঙ্খলা বজায় রাখার জন্য দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন। ঘোড়ার গায়ে একটি বিশেষ চিহ্ন দেওয়া হতো, একে দাগ বলা হতো। সৈন্যদের চেহারা ও পরিচয়ের বিস্তারিত বিবরণ লিখে রাখা হতো, একে হুলিয়া বলা হতো। এর ফলে সেনাবাহিনীর মধ্যে প্রতারণা কমানো সম্ভব হয়েছিল। পরের প্রশ্ন দেখে নাও তোমার স্টুডেন্ট। উজবেক কি? উজবেকের মধ্য এশিয়ার একটি শক্তিশালী তুর্কি জাতিগোষ্ঠী ছিল। তারা মূলত উজবেকিস্তান ও তার আশেপাশের অঞ্চলে বসবাস করত। মুঘল সাম্রাজ্যের শুরুর দিকে উজবেকদের সঙ্গে মুঘল শাসকদের সম্পর্ক সব সময় ভালো ছিল না। অনেক সময় উজবেকরা বিদ্রোহ করে মুঘল শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, ফলে মুঘল শাসকদের তাদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে হয়েছিল। দিল্লির কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হয়? দিল্লির শাহজাহানবাদ শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা ও বাজারকে চাঁদনি চক বলা হয়। এটি মুঘল সম্রাট শাহজাহানের আমলে তৈরি হয়েছিল। এই বাজারটি পরিকল্পনা করেছিলেন তার কন্যা জাহানারা বেগম। চাঁদনি চক ছিল দিল্লির অন্যতম বড় বাণিজ্য কেন্দ্র, যেখানে বিভিন্ন ধরনের পণ্য কেনা বেচা হতো এবং দূর দূরান্ত থেকে বণিকরা এখানে ব্যবসা করতে আসতো। পরের প্রশ্ন, বাণিজ্যিক চাষ ও হুন্ডি কি? যে চাষ মূলত বাজারে বিক্রি করার উদ্দেশ্যে করা হয় তাকে বাণিজ্যিক চাষ বলা হয়, যেমন নীল, তুলা, রেশম ইত্যাদি ফসলের চাষ। হুন্ডি ছিল এক ধরনের লিখিত আর্থিক দলিল বা বিল, যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় নিরাপদে টাকা পাঠানো হতো। বণিকরা দূরপাল্লার বাণিজ্যে এই হুন্ডি ব্যবহার করতেন। পরের প্রশ্ন দেখে নাও তোমার স্টুডেন্ট। যাবতীয় ইকতা ও ইকতাদার কি? যাবতীয় ছিল মুঘল সম্রাট আকবরের আমলে চালু একটি ভূমি রাজস্ব ব্যবস্থা। এতে জমিকে মাপযোগ করে গড় উৎপাদনের ভিত্তিতে কর নির্ধারণ করা হতো। ইকতা ছিল দিল্লি সুলতানি আমলে দেওয়া একটি প্রশাসনিক এলাকা বা জমি, যারা রাজস্ব আদায়ের দায়িত্ব একজন কর্মকর্তাকে দেওয়া হতো। যে ব্যক্তি এই ইকতাদার দায়িত্ব পেত এবং সেই অঞ্চলকে প্রশাসন ও রাজস্ব আদায় করতো তাকে ইকতাদার বলা হতো। সিজিয়া ও সরাব কাদের বলা হতো? দেখানো। জিজিয়া ছিল মুসলিম শাসকদের সময় অমুসলিম প্রজাতির উপর ধার্য একটি বিশেষ কর। এই করের মাধ্যমে রাষ্ট্র আয় করত। সরাব ছিলেন সেই ব্যক্তি যিনি মুদ্রা বদল, টাকা ধার দেওয়া এবং আর্থিক লেনদেনের কাজ করতেন। বাণিজ্যের ক্ষেত্রে সরাবদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পরের প্রশ্ন দেখে নাও। ইউরোপীয় কোম্পানিগুলির কুঠিগুলি কেমন ছিল? ইউরোপীয় বণিক কোম্পানিগুলি ভারতে এসে বাণিজ্যের সুবিধার জন্য বিভিন্ন স্থানে কুঠি স্থাপন করেছিলেন। এই কুঠিগুলো ছিল বড় বড় গুদামঘর ও দপ্তর। এখানে পণ্য সংরক্ষণ ও ক্ষয় বিক্রয়ের কাজ করা হতো। অনেক সময় কুঠির চারপাশে প্রাচীর ও পাহারার ব্যবস্থাও থাকতো। দেখে নাও পরের প্রশ্ন, বারো ভূঁইয়া কাদের বলা হতো? উত্তরটা তোমরা দেখে নাও নিচেইতে। দেখো উত্তর, মুঘল আমলে বাংলায় কয়েকজন শক্তিশালী জমিদার ও স্থানীয় শাসক ছিলেন। এদের একত্রে বারো ভূঁইয়া বলা হতো। তারা নিজেদের অঞ্চল স্বাধীনভাবে শাসন করতেন এবং অনেক সময় মুঘল শাসনের বিরোধিতা করতেন। খানুয়ার যুদ্ধ কেন ধর্মীয় যুদ্ধ ছিল না? 1527 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট বাবর ও রাজপুত নেতা রানা সাঙ্গার মধ্যে খানুয়ার যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধ মূলত রাজনৈতিক ক্ষমতা ও সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্য হয়েছিল। যদিও দুই পক্ষের ধর্ম আলাদা ছিল, কিন্তু যুদ্ধের প্রধান কারণ ছিল ক্ষমতা দখল, তাই একে ধর্মীয় যুদ্ধ বলা হয় না। পরের প্রশ্ন, সিজদা ও পায়ব্রস বলতে কী বোঝায়? সিজদা বলতে সম্রাটের সামনে নত হয়ে সাষ্টাঙ্গ প্রণাম করাকে বোঝায়। এটি ছিল সম্রাটের প্রতি সম্মান প্রদর্শনের একটি পদ্ধতি। পায়ব্রস বলতে সম্রাটের পা স্পর্শ করা বা চুম্বন করে শ্রদ্ধাকে জানানো বোঝায়। এটি ছিল রাজ দরবারের সম্মান প্রদর্শনের একটি বিশেষ রীতি। সুরাট ও মুজ লিপটন নামে কেন বিখ্যাত? সুরাট ও মুজ লিপটন নাম ছিল মুঘল যুগের একটি গুরুত্বপূর্ণ বন্দর নগর। এই বন্দরগুলি এর মাধ্যমে ভারত থেকে বিদেশে নানা পণ্য রপ্তানি করা হতো এবং বিদেশি বণিকরা এখান থেকে পণ্য কিনত। ইউরোপীয় বণিকরাও এই বন্দরগুলিতে ব্যবসা করতো, তাই এই দুটি শহর বাণিজ্যের জন্য খুবই বিখ্যাত ছিল। পরের প্রশ্ন লেখো, টিকা লেখো। জায়গিরিদারি ব্যবস্থা। মুঘল সাম্রাজ্যের প্রশাসন, পরিচালনা ও সেনাবাহিনীর ব্যয় মেটানোর জন্য জায়গিরিদারি ব্যবস্থা চালু ছিল। এই ব্যবস্থা সম্রাট তার কর্মচারী, সেনাপতি ও আমিরদের বেতন দেওয়ার পরিবর্তে কোনো নির্দিষ্ট অঞ্চলের রাজস্ব আদায়ের অধিকারী প্রদান করত। সেই অঞ্চলকে জায়গিরি বলা হয় এবং যিনি এই অধিকার পেতেন তাকে জায়গিরিদার বলা হতো। জায়গিরিদাররা ওই অঞ্চল থেকে কর সংগ্রহ করে নিজেদের ব্যয় মেটাতেন এবং প্রয়োজনে সম্রাটকে সৈন্য সরবরাহ করতেন। তবে তারা জমির প্রকৃত মালিক ছিলেন না, কারণ সম্রাট চাইলে যে কোনো সময় জায়গিরি পরিবর্তন করতে পারতেন। পরের প্রশ্ন দেখে গেলাম, টিকা লেখো। লালকেল্লা। লালকেল্লা দিল্লির একটি বিখ্যাত ঐতিহাসিক দুর্গ ও প্রাসাদ। এটি মুঘল সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন 1638 খ্রিস্টাব্দে। এর নির্মাণ কাজ শুরু হয় এবং প্রায় 10 বছর ধরে কাজ চলে। লাল রঙের বেলে পাথর দিয়ে তৈরি হওয়ার কারণে এই দুর্গের নাম লালকেল্লা। মুঘল সম্রাটরা এখানে বসবাস করতেন এবং এখান থেকে সাম্রাজ্যের প্রশাসনিক কাজ পরিচালনা করতেন। লালকেল্লার ভিতরে দিওয়ানি কাজ, মসজিদ সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপন রয়েছে।
এটি মুঘল স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। টিকালেখো ইকতা ব্যবস্থা। দিল্লি সুলতানি আমলে প্রশাসন ও রাজস্ব সংগ্রহের সুবিধার জন্য ইকতা ব্যবস্থা চালু ছিল। এই ব্যবস্থায় সুলতানি তার বিশ্বস্ত সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাদের একটি নির্দিষ্ট অঞ্চল বা জমির রাজস্ব আদায়ের অধিকার দিতেন। এই অঞ্চলকে ইকতা বলা হতো এবং যিনি এই দায়িত্ব পেতেন তাকে ইকতাদার বলা হতো। ইকতাদার সেই অঞ্চলে কর সংগ্রহ করতেন এবং এর মাধ্যমে সৈন্য রক্ষণাবেক্ষণ ও প্রশাসনিক কাজ পরিচালনা করতেন। তবে জমির মালিকানা তাদের ছিল না, কারণ সুলতান প্রয়োজনে ইকতা বদল করে দিতে পারতেন। তারপরের প্রশ্ন দেখে নাও তোমরা। টিকালেখো তুরস্ক খণ্ড ছিল মধ্যযুগে ব্যবহৃত এক ধরনের কঠোর শাস্তি। দিল্লি সুলতানি আমলে গুরুতর অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য এই দণ্ড ব্যবহার করা হতো। এতে অপরাধীকে কঠোরভাবে শাস্তি প্রদান করা হতো যাতে অন্যরা অপরাধী করতে ভয় পায়। তুর্কি শাসনিকদের প্রভাবে এই ধরনের দণ্ড ব্যবস্থা চালু হয়েছিল, বলে একে তুরস্ক দণ্ড বলা হয়। এই শাস্তির মাধ্যমে শাসকের রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করতেন। টিকালেখো ঘরগড়ার যুদ্ধ, ঠিক আছে, তোমরা উত্তরটা দেখে নাও। ঘরগড়ার যুদ্ধ 1529 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। এই যুদ্ধে মুঘল সম্রাট বাবর আফগান শাসক মুহম্মদ লোদি এবং বাংলায় সুলতানি নসরত শাহের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। যুদ্ধটি ঘরগড়া নদীর তীরে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে বাবর বিজয়ী হন। এই বিজয়ের ফলে উত্তর ভারতে মুঘল সাম্রাজ্যের অবস্থান আরও শক্তিশালী হয় এবং বাবরের শাসন প্রতিষ্ঠা সুদৃঢ় হয়। তার পরের প্রশ্ন দেখে নাও। টিকালেখো বণিক। বণিক বলতে সেই ব্যক্তিকে বোঝায় যিনি পণ্য কেনাবেচার মাধ্যমে ব্যবসা করতেন। মধ্যযুগে বণিকরা দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশের সঙ্গে বাণিজ্য করতেন। তারা দূর দূরান্তে ভ্রমণ করে বিভিন্ন পণ্য যেমন কাপড়, মশলা, ধাতু, রেশম ও অন্যান্য দ্রব্যের ব্যবসা করতেন। বণিকদের কারণে নগরগুলির উন্নত হয় এবং বাণিজ্য সম্প্রসারিত হয়। মধ্যযুগের বণিকরা অর্থনীতির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরের প্রশ্ন। টিকালেখো দাক্ষিণাত্য ক্ষত। দাক্ষিণাত্য ক্ষত বলতে মুঘল সাম্রাজ্যের দক্ষিণ ভারতে পরিচালিত দীর্ঘ সামরিক অভিযান ও যুদ্ধের ফলে সাম্রাজ্যের যে ক্ষতি হয়েছিল তাকে বোঝানো হয়। বিশেষ করে সম্রাট ঔরঙ্গজেব দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালান। এই যুদ্ধগুলো বহু বছর ধরে চলেছিল এবং তাতে প্রচুর অর্থ ও শক্তি ব্যয় হয়। এর ফলে মুঘল সাম্রাজ্যের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবং প্রশাসনও ক্ষতিগ্রস্ত হয়। টিকালেখো বন্দেগানি চিহলগানি। বন্দেগানি চিহলগানি ছিল দিল্লি সুলতানি আমলের 40 জন শক্তিশালী তুর্কি আমির একটি প্রভাবশালী দল। এই দলটি সুলতান ইলতুৎমিশ গঠন করেছিলেন। তারা মূলত তার বিশ্বস্ত দাস ও সামরিক কর্মকর্তা ছিলেন। এই 40 জন আমির প্রশাসন ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। কখনো কখনো তারা এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে সুলতানদের সিদ্ধান্তেও প্রভাব ফেলতে পারত। পরের প্রশ্ন। টিকালেখো সুলতান রাজিয়া। রাজিয়া সুলতানা দিল্লি সুলতানি ইতিহাসের প্রথম এবং একমাত্র নারী সুলতান ছিলেন। তিনি সুলতানি ইলতুৎমিশের কন্যা ছিলেন। 1236 খ্রিস্টাব্দে তিনি দিল্লির সিংহাসনে আরোহণ করেন। রাজিয়া সুলতানা দক্ষতার সঙ্গে শাসন পরিচালনার চেষ্টা করেছিলেন এবং প্রশাসনে অনেক সংস্কার আনার উদ্যোগ নেন, কিন্তু কিছু তুর্কি আমির একজন নারী শাসককে মেনে নিতে রাজি ছিল না। তাদের বিরোধিতার কারণে অল্প কয়েক বছরের মধ্যে তার শাসনের অবসান ঘটে। দেখো শুনে আজকে সেট 2 দিলাম, এর পরের বারে তোমাদের সেট 3 দেবো। তাই তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর সেট 1 সেট 2 যে সমস্ত ভিডিওগুলো দিলাম এই প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই কিন্তু মুখস্থ করবে। এগুলো বিভিন্ন স্কুলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র অ্যানালাইজ করে তৈরি করা হয়েছে, তাই এর মধ্যে থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। ধন্যবাদ।